সুকুমার রায় বিরচিত হযবরল। বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মোছবার জন্য যেই সেটা তুলতে গেছি অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেজায় বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম কি মুশকিল, ছিল রুমাল হয়ে গেল বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠলো, মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্যি একটা প্যাক প্যাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছে রুমাল। বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বেড়ালটা বলল, তাও জানো না? বলে এক চোখ বুজে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম। মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয় আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ এ তো বোঝাই যাচ্ছে, চন্দ্রবিন্দু চ, বেড়ালের তালিব্য স, রুমালের মা হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলো, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়াল বলল, কেন, সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল একগাল হেসে বলল, তাহার জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, 1 ঘন্টার পথ গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমাকে বাতলে দিতে পারো? শুনে বেড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল, সে আমার কর্ম নয়। আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারতো। আমি বললাম, গেছো দাদাকে, তিনি থাকেন কোথায়? বিড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, কাছেই থাকে। আমি বললাম, কোথায় তার সঙ্গে দেখা হয়? বিড়াল খুব জোরে জোরে মাথা নাড়ে বলল, সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। আমি বললাম, কিরকম? বিড়াল বলল, সে কিরকম জানো? মনে করো তুমি যখন যাবে উলুবেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যখন মতিহারি যাবে তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর। আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিম বাজারে। কিছুতেই দেখা হওয়ার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বেড়াল বলল, সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কিরকম হিসেব? বিড়াল বলল, সে ভারী শক্ত, দেখবে কিরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের ওপর লম্বা আঁচড় কেটে মরল। এই মনে করো গেছো দাদা, বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনি করে একটা আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি, বলে আবার ঘাড় মেকিয়ে চুপ করে বসে রইল। তারপর হঠাৎ একবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কি ভাবে, আর একটা লম্বা করে আঁচড় টানে আর বলে, এই মনে করো তিব্বত। এই মনে করো গেছো বৌদি রান্না করছে। এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এই রকম শুনতে শুনতে শেষটায় আমার এমন রাগ ধরে গেল, আমি বললাম, দূর ছাই, কি সব আবল তাবল বকছে, একটুও ভালো লাগে না। বেড়াল বলল, আচ্ছা তাহলে একটু সহজ করে বলছি, চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি, বেড়ালের আর কোনো সাড়া শব্দ নেই।
হঠাৎ কেমন সন্দেহ হলো। চোখ চেয়ে দেখি বেড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাচ ফ্যাচ করে হাসছে। কি আর করি, গাছতলা একটা পাথরের উপর বসে পড়লাম। বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠলো, 7 দুগুণে কত হয়? আমি ভাবলাম এ আবার কে। এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সেই আওয়াজ হলো, কই জবাব দিচ্ছ না যে? 7 দুগুণে কত হয়? তখন ওপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল নিয়ে কি যেন লিখছে আর একবার একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম 7 দুগুণে 14। কাকটা আপনি দুলে দুলে মাথা নাড়ে বলল, হয়নি হয়নি, ফেল। আমার ভয়ানক রাগ হলো। বললাম নিশ্চয় হয়েছে, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে দিয়ে খানিকক্ষণ কি যেন ভাবলো। তারপর বলল, 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে দাঁ করে 14 লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনাড়ি কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয়, সে সব সময় 14, 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম কিরকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচ করার জন্য নেই। এই তো কদিন খেটে খুটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, আবার তোমার সঙ্গে তর্ক করতে গিয়ে অর্ধেক খরচ হয়ে গেল। বলে আবার সে হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো। চেয়ে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক, টাকের উপর খড়ি দিয়ে কে যেন কি সব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে 2-1টা টান দিয়ে জিজ্ঞেস করলো, কই হিসেবটা হলো? কাক খানিক এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসেবটা হয়ে উঠলো না? কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষলো, তারপর জিজ্ঞাসা করলো, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাখ 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 20। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। কাক বলল, 23.5। ঠিক যেন নীলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোখা ডাকতে যাবো কেন? বুড়ো এতক্ষণ আমাকে দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনে এসে বন বন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে তাকালো। তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইলো। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। আমি দেখছি। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, খাড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম, এই হতেই পারে না, বুকের মাপও 26, গলার মাপও 26, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গেছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে, তাই বুড়ো যা কিছু মাপে তাই 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞেস করলো, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার 2টো আঙুল দিয়ে আমায় একটু টিপে টিপে বলল, 2.5-এর। আমি বললাম, সে কি? পটলার ওজনই তো 21-এর, সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা আপনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 2.5-এর, বয়স 37। আমি বললাম, ধুত, আমার বয়স হলো 8 বছর 3 মাস, আর বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কিছু ভেবে জিজ্ঞেস করলো, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল,
বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আর কমবে কি? বুড়ো বলল, তা না দেখি কি বলি বেড়েই চলবে নাকি? তাহলেই তো গেছি, কোন দিন দেখবো বয়স বাড়তে বাড়তে একবারে 60, 70, 80 পার হয়ে গেছে, সেটা বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই। তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 বছর পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো কত নামলো আবার উঠলো, এখন আমার বয়স হয়েছে 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমার হিসেবটা চটপট সেরে নি। বুড়োটা অমনি চট করে আমার পাশে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকোতে চুলকোতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠলো, হ্যাঁ মনে হয়েছে, শোনো। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যা গুলি শুধু খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমোতে ঘুমোতে হাউ মাউ কাউ মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গেছে। অমনি ঢাক ঢোল সানাই কাশি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মারমার কাটকাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কল সবাই বললে, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সব শ্বশুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বিজ্ঞাপন পেয়েছো? হ্যান্ডবিল? আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা আছে, শ্রী শ্রী ভূষণ্ডী কাকায় নমঃ, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর গেছো বাজার কাগেয়াপটি। আমরা হিসেবি ও বেহিসেবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1.5 টাকা। চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতার মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে কাটলগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বায়সবংশীয় দাঁড়ি কুলিন অর্থাৎ দাঁড় কাক। আজকাল নানা শ্রেণীর পাতি কাক, হেঁড়ে কাক, রাম কাক প্রভৃতি কাকেরাও অর্থ লোভে নানারূপ ব্যবসা চালাইতেছে। সাবধান, তাহাদের বিজ্ঞাপনে চটক দেখিয়া প্রতারিত হইবেন না। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ সে ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের ছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাতমাত করে তেড়ে উঠে বলল, দেখ, ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তো স্লেট পাঠিয়ে দেবো। কাক থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বলল, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, ওই দেখি। কাক অমনি এই দেখ বলেই স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়লো আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে বলল, লাগলো নাকি? 60 60। বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, 61, 62, 64। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাটাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা দেখলে না তো? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো। কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা নিয়ে তুলে দেখলাম, খুদে খুদে অক্ষরে লেখা আছে, ইয়াদি কিদ্দ অত্র কাকালতনামা লিখিতং শ্রী কাকেশ্বর কুচকুচে কার্যাঞ্চগে
ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিশাগণ মালিক দখলদার সত্ত্বেও অত্র নায়েব সেরেস্ত্রায় দস্ত বদস্ত কায়েম মোকাররি পত্তনি পাট্টা অথবা কাওলা কবুলিয়ত সত্যতায় কি বিনা সত্যতায় মুনশেফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুত গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিক্রি জারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়ক। আমার পড়া শেষ না হতে বুড়ো বলল, এসব কি লিখেছ আবল তাবল? কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে গেলে গোড়ায় এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছো, কিন্তু আসল হিসেবটা কি হলো দেখি বলো তো? কাক বলল, হ্যাঁ তাও বলা হয়েছে। ও হে, শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা আছে 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জমা 250, খরচ 37 বছর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় জিসিএমও নয়, সুতরাং এটা ত্রৈরাশিক অঙ্ক না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 250টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টি হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও? বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞেস করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকে ডাকতে লাগলো, ওরে বুধো 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 রে। খানিক পরে মনে হলো গাছের ভেতর থেকে বলে উঠলো, কেন ডাকছিস? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেড়ে উত্তর এলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসেবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক? একটু পরে জবাব এলো, আচ্ছা ত্রৈরাশিক দিতে বল। বুড়ো গম্ভীর ভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধোটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে 250 গোটা সের 2টো বাদ দিয়ে রইল ভগ্নাংশ আচ্ছেদ। তোমার হিসেব হলো আচ্ছেদ। আচ্ছেদ হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাটছিলুম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, সে টাক ডুমাডুম টাক ডুমাডুম টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে এলো, এই টাক 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 বলছিস, দাঁড়া। ওরে বুধো বুধো রে, শিগগিরায় আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোকর থেকে মস্ত একটা পোঁটলা মতো কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়লো। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক প্রকাণ্ড বোঁচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল এই হুঁকোওয়ালা বুড়োর মতো। হুঁকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে না সে নিজেই পোটলার উপর চড়ে বসে, ওট বলছি শিগগির ওঠ বলে ধাই ধাই করে তার হুঁকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকে বলল, ব্যাপার বুঝতে পারছো না? বুধোর বোঝা বুধোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই দেখি বুধো তার পোঁটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এসে পোঁটলা উঁচিয়ে দাঁত কড়মড় করে বলল, তবে রে স্টুপিড উদো। উদো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে বলে উঠল, তবে লক্ষ্মী ছড়া বুধো। কাক বলল, লেগে যা নারদ নারদ। অমনি ঝটাপট খটাপট ধমাধম ধপা ধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটফট করে টাকে হাত বুলোচ্ছে। বুধো কান্না শুরু করলো, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায়, আমাদের কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানি গলা জড়িয়ে কেঁদে আর খুব খানি কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়লো। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি
পাশেই একটা ঝোপের মধ্যে কিরকম শব্দ হচ্ছে। কেউ যেন হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুড়ে হাসছে আর বলছে, এই গেল 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 গেল, নাড়ি ভুঁড়ি সব ফেটে গেল। হঠাৎ আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বসলো, বলল, ভাগ্যিস তুমি এসে বললে, তা না হলে আরেকটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এরকম সাংঘাতিক রকম হাসছো কেন? জন্তুটা বলল, কেন হাসছি শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল ডাঙায় গড়িয়ে এসে পড়তো, আর ডাঙার মাটি সব গুলিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত, আর লোকগুলো তার মধ্যে সব ধপা ধপ আছাড় খেয়ে পড়তো, তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়লো। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্য তুমি এরকম ভয়ানক করে হাসছো? সে আবার হাসি থামিয়ে বলল, না না, শুধু এর জন্য নয়। মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলপি বড় আর হাতে সাজি মাটি, আর লোকটা কুলপি খেতে ভুলে গিয়ে সাজি মাটি খেয়ে ফেলেছে। আবার হাসির পালা। আমি বললাম, কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামোখা হেসে হেসে কষ্ট পাচ্ছ? সে বলল, না না, সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি পোষে, রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজবিজ বিজ। আমার নাম হিজবিজ বিজ, আমার ভাইয়ের নাম হিজবিজ বিজ, আমার বাবার নাম হিজবিজ বিজ, আমার পিসের নাম হিজবিজ বিজ। আমি বললাম, তার চেয়ে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজবিজ বিজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার মামার নাম তকাই, আমার মামার নাম তকাই, আমার খুড়োর নাম তকাই, আমার মেসোর নাম তকাই, আমার শ্বশুরের নাম তকাই। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? জন্তুটা কেমন থতমত খেয়ে বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার ভয়ানক রাগ হলো, তেড়ে বললাম, একটা কথা বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই, ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞেস করলো, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই সে তরতর করে বলে যেতে লাগলো, তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই, তার বিষয় হচ্ছে ছাগলে কিনা খায়। এই না বলে সে হঠাৎ এসে বক্তৃতা আরম্ভ করলো, হে বালক বৃন্দ এবং হে স্নেহের হিজবিজ বীজ, আমার গলায় ঝুলানো সার্টিফিকেট থেকেই তোমরা বুঝতে পারছো আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ, খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যয় করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ, ইংরেজিতে লেখবার সময় লিখি বিএ, অর্থাৎ ব্যয়। কোন জিনিস খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় না আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি, তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা যে বলছিল রাম ছাগল টিকটিকি খায়, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিচ্ছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা কিংবা নারকলের ছোবড়া কিংবা খবরের কাগজ কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কচিত কখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু আধটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যেবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে, তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেকে দেখি, যেমন পেন্সিল, রবার কিংবা বোতলের ছিপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ।
শুনেছি আমার এক ঠাকুরদাদা একবার ফুর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করে ফেলেছিলেন, কিন্তু তা বলে ছুরি কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কখনো দিন খাইনি। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব নেহাত ছোটখাটো বাদে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বারসব খেয়ে ফেলেছিল। এইসব বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলের বিকট কান্না শুনে সে হাউমাউ করে ধড়মড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু একটু পরেই দেখি সে আবার হাত পা ছড়ে ফ্যাক ফ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল, সেই একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে তার উপর সবাই চটা। একদিন তার বাড়িতে বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। আমি বললাম, যত সব বাজে কথা। এই বলে যেই ফিরতে গেছি উনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা যেন যাত্রার জুড়ির মতো চাপকানার পায়জামা পরা হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়েছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো, না ভাই, না ভাই, এখন আমাকে গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলেছে? লোকটা এমন বেহায়া, সে তবু আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাগ করলে? হ্যাঁ ভাই, রাগ করলে? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি, রাগ করবার কি দরকার ভাই। আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান হোক, গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত 2 তাড়া গানের কাগজ বের করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরলো, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। ওই একটি মাত্র পদ সে একবার গাইলো, 2 বার গাইলো, 5 বার, 10 বার গাইলো। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? ন্যাড়া বলল, হ্যাঁ আছে, সেটা একটা অন্য গান। সেটা হচ্ছে, অলি গলি চলিরাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল আমি গাই না। আর একটা গান আছে, নাইনিতালের নতুন আলু, সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। এই বলে সে গান ধরলো, মিশি মাখা শিখি পাখা, আকাশের কানে কানে, শিশি বোতল চিপি ঢাকা, সরু সরু গানে গানে, আলা ভোলা বাঁকা আলো, আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো, ছলো ছলো ছায়া সুরে। আমি বললাম, এ আবার কি গান হলো? এর তো কোনো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজবিজ বলল, হ্যাঁ, গানটা ভারী শক্ত। ছাগল বলল, শক্ত আবার কোথায়, ওই শিশি বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। নেড়াটা খুব অভিমান করে বলল, তার তোমরা সহজ গান শুনতে চাও না সে কথা তো বললেই হয়, অত কথা শুনবার দরকার কি? আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে গান ধরলো, বাদুর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আমি বললাম, মজারু বলে কোনো কথা হয় না। নেড়া বলল, কেন হবে না? আলবাত হয়, সজারু, কাঙারু, দেবদারু সব হতে পারে, মজারু হবে না কেন? ছাগল বলল, ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো, বাদুড় বলে, ওরে ও ভাই সজারু,
আজকে রাতে দেখবে একটা মজার রূপ। আজকে হেতায় চামচিকে আর পেঁচারা আসবে, সবাই মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে ব্যাঙগুলো আর ব্যাঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো, লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিম্বি ছেঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামনে গেলাম, গান চলতে লাগলো। সজারুকায় ঝোপের মাঝে এখনই গিন্নি আমার ঘুম দিয়েছেন দেখনি। জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম তাদের স্তরে চেঁচানি। খ্যাংরা কোছা করব তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুড় বলে পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমরা এসব ঘুতুমি। ঘুমোয় কি কেউ এমন ভূষো আধারে, গিন্নি তোমার হোতলা এবং হাঁদাড়ে। তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোপসা মুখে ভ্যাপাটে। গানটা আরো চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতেই একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমে গেছে। একটা সজারু এগিয়ে বসে ফোঁত ফোঁত করে কাঁদছে, আর একটা শ্যামলা পরা কুমির মস্ত একখানা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিসফিস করে বলছে, কেঁদো না কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমাটা পাগড়ি বাঁধা কোলা ব্যাং রুল উঁচিয়ে চিৎকার করে বলল, মানহানির মকদ্দমা। অমনি কোত্থেকে একটা কালো ঝোল্লা পাড়া হুতুম পেঁচা এসে সকলের সামনে একটা উঁচু পাথরের ওপর বসেই চোখ বুজে ঝুলতে লাগলো। একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। পেঁচা এবার ঘোলা ঘোলা চোখ করে তাকিয়ে আবার তখনই চোখ বুজে বলল, নালিশ বাতলাও। বলতে কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিমচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেললো। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, তার বাবা তার হুজুর, এটা মকদ্দমার মানহানির মকদ্দমা। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যেমন মান কচু, ওল কচু, কান্দা কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শেয়াল শ্যামলা মাথায় তড়াক করে লাফিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষের চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। সজারুটা আবার ফ্যাঁত ফ্যাঁত করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করলো, দলিল পত্র শাস্তি সাবুদ কিছু আছে? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, ওই তো ওর হাতে সব দলিল রয়েছে। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছে একতারা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ একটা জায়গা থেকে পড়তে লাগলো। এক এক পিতে দুই, টৌকি পেটে ছুই, পোটলা পেটে থুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিঞ্চে পালং পুই, সান বাঁধানো ভুই, গোলাপ জলে ধুই, কাঁদিস কেন তুই? সজারু বলল, আহা ওটা নয়, ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি? আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো। চাঁদনি রাতে পেতনি পিসি, সজনে তলায় খোঁজ না রে, থ্যাতলা মাথা হ্যাকলা সেথা, হাড় কচা কচ ভোজ মারে, চালতা গাতে আলতা পরা, নাক ঝোলানো শাকচুনি, মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে আমায় কে তো ডাকছনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ো ঝুলছে দেখো কুলচুলে, বলছে দুলে মিনচে গুল্লোর মাংস খাবো তুলতুলে। সজারু বলল, দুধ চাই, কি যে পড়ছে তার নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা?
এইটা দই অম্বল, টোকো অম্বল, কাঁথা কম্বল, করে সম্বল, বোকা ভম্বল এটাও নয়। তাহলে দাঁড়াও দেখছি। নিঝুম নিশুত রাতে একলা শুয়ে তেতলাতে খালি খালি খিদে কেন পায় রে। কি বলে? ওসব নয়, তোমার গিন্নির নামের কবিতা। তা সে কথা তো আগে বললেই হতো। এই তো রাম ভজনের গিন্নিটা, বাপরে যেন সিংহিটা, বাসন নাড়ে ঝনার ঝন, কাপড় কাচে দমাদম। এটাও মিলছে না, তাহলে নিশ্চয়ই এটা। খুসখুসে কাশি, ঘুষঘুষে জ্বর, ফুসফুসে ছেদা, বুড়ো তুই মর, মাঝরাতে ব্যথা, মাঝরাতে ব্যথ, আজ রাতে বুড়ো হবি কুৎপাত। সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো। হায় হায়, আমার পয়সাগুলো সব জলে গেল। কোথাকার কাহাম্মক উকিল, দলিল দিলে খুঁজে পায় না। ন্যাড়াটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল, সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে ওরে ও ভাই সজারু, সেইটা? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ সেইটে সেইটে। অমনি শেয়াল আবার তেড়ে উঠল, বাদুর কি বলে? হুজুর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলা ব্যাং গাল গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল হাজির। সবাই এদিক ওদিক তাকিয়ে দেখলো, কোথাও বাদুর নেই। তখন শেয়াল বলল, তাহলে হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন? এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজবিজকে জিজ্ঞেস করলো, সাক্ষী দিবি? 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ঠ্যাক ঠ্যাক করে হেসে ফেললো। শেয়াল বলল, হাসছো কেন? হিজবিজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটা সবুজ মলাট, কানের কাছে নীল চামড়ার, মাথার উপর লাল কালির ছোপ। উকিল যেই তাকে জিজ্ঞেস করেছে তুমি আসামিকে চেনো, সে উনি বললে, আজ্ঞে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির ছোপ। শিয়াল বলল, তুমি সজারুকে চেনো? হিজবিজ বলল, হ্যাঁ হ্যাঁ সজারুকে চিনি, কুমিরকে চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো, তারা ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণসীন ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠলো। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজম আমার আধখানা কুমির খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো। শিয়াল জিজ্ঞেস করলো, তুমি মকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজবিজ বলল, তার জানি নে, একজন নালিশ করে, আর একজন উকিল থাকে, আর একজন আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি, আর একজন উকিল থাকে, এক এক দিনে 10 জন করে সাক্ষী থাকে, একজন জজ থাকে, সে খালি বসে বসে ঘুমোয়। পেঁচা বলল, কখনো আমি ঘুমোচ্ছি না, চোখে ব্যারাম আছে তাই চোখ বুজে আছি। হিজবিজ বলল, আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখের ব্যারাম। বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। শিয়াল বলল, আবার কি হলো? হিজবিজ বলল, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমতিত্ব, তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ পরেশু, কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়ির টাড়ি সব পড়ে গিয়েছে। শিয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজবিজ। শিয়াল বলল, নামের আবার এখন তখন কি? হিজবিজ বলল, তাও জানো না? সকালে আমার নাম থাকে আলু নারকল, আর একটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতাড়ু। শিয়াল বলল, নিবাস কোথায় নিবাস? হিজবিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস? শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উধো আর বুধো একসঙ্গে চেঁচিয়ে বলল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। বুধো বলল, দেশে গেলেই লোকেরা সব হুস হুস করে মরে যায়। বুধো বলল, হাবুলের কাকা।
সেই যে দেশে গেল অমনি শুনি মরে গেছে। শেয়াল বলল, আহ আহ সবাই মিলে কথা বলো না, বাড়ি গোলমাল হয়। শুনে উদো বুদোকে বলল, পেট সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুদো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একবারে পোঁটলা পেটা করে দেবো। শেয়াল বলল, হুজুর এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে ল্যাজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়া হচ্ছে। বলেই সে ঠুকঠুক ঠুকঠুক করে 16টা পয়সা গুনে হিজবিজের হাতে দিয়ে গেল। অমনি কে যেন উপর থেকে বলল, 1 নম্বর সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে হিসেব লিখছে। শেয়াল আবার জিজ্ঞেস করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো? হিজবিজ খানিক ভেবে বলল, শেয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শেয়াল বলল, কি গান শুনি? হিজবিজ সুর করে বলতে লাগলো, আয় 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 শেয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়। বলতেই শেয়াল ভয়ানক ব্যস্ত হয়ে বলল, থাক 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 থাক, সে অন্য শেয়ালের কথা। তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে? এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গেছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞেস করবার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষুণ্ডী কাকায় নমঃ, শ্রী শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর কেছোবাটার কাগেয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য। শেয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। কি নাম তোমার? কাক বলল, কে আপন? আগেই তো বলেছিলাম শ্রী কাকেশ্বর কুচকুচে। শেয়াল বলল, নিবাস নিবাস কোথায়? কাক বলল, বললাম যে কাগেয়াপটি। শেয়াল বলল, সে এখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 60 পয়সা, গুণ করলে 21 টাকা। শেয়াল বলল, আরবিতে জাহির করতে হবে না। জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? কাক বলল, তা আর চিনি নে, এই তো সামনে সোজা পথ দেখা যাচ্ছে। শেয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়? যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায়, না দার্জিলিং এ হাওয়া খেতে যায়? শেয়াল বলল, তুমি ভারী বেয়াদব হে, বলি সাক্ষী দিতে এসেছো, মোকদ্দমার কথা কি জানো? কাক বলল, খুব যা হোক, এতক্ষণ বসে বসে হিসেব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার, হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শেয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাগেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাজ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শেয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতেই বিচার সভা একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেললো। তাই দেখে ছুঁচোটা কিচকিচ কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো। শেয়াল একটা ছাতা দিয়ে হুসহুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলেই সে কানে কলম ধরে একটা খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে নাও, মানহানির মোকদ্দমা 24 নম্বর ফরিয়াদি সজারু। আসামি দাঁড়াও। আসামি কই? তখন সবাই বলল, ওই যা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না।
হুকুম হলো ন্যাড়া 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময় ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পেছন দিক থেকে তেড়ে এসে আমায় ঢু মারলো। তারপরেই আমার কান কামড়ে দিল। অমনি চারদিক কিরকম ঘুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছে, ব্যাকরণ শেখবার নাম করে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে বোঝে। আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না। আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই, আর একটা বেড়াল বেড়ার ওপর বসে বসে গোপে তা দিচ্ছিল। হঠাৎ আমায় দেখতে পেয়ে খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হয়ে গেলে এমন হুঁতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম।